হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো ফার্স্ট পেজে সেরকম গুরুত্বপূর্ণ কোনো খবর নেই, আমরা সরাসরি এডিটোরিয়াল সেকশানে চলে যাব। আমরা জানি সম্প্রতি ইলেকটোরাল বন্ডকে বাতিল ঘোষণা করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায়টা এসেছে এবং বিষয়টা নিয়ে আরেকটু ডিটেলসে আমাদের জানাটা প্রয়োজন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দীর্ঘ সময় ধরে এটা নিয়ে বিতর্ক চলে এসেছে। তো আমরা সরাসরি এখানে দেখে নেব কি বলা হয়েছে। দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন February 15, 2024 striking down the electoral bond scheme is a landmark movement. Democracy required transparency and the fact is that the electoral bond scheme was opaque. তো 15 ফেব্রুয়ারি 2024 এই রায়টা দেওয়া হয়েছে। অনেক সময় নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ যে রায়গুলো হয় সেটা কোন সময় হয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়, তো এটা গুরুত্বপূর্ণ, ডেটটাও একটু দেখে রাখতে হবে। এবং এখানে বলা হচ্ছে ডেমোক্রেসিতে ট্রান্সপারেন্সি থাকা উচিত, স্বচ্ছতা থাকা উচিত, কিন্তু এটা ছিল অস্পষ্ট একটা ব্যাপার, কারণ কে যে বন্ডগুলো কিনছিলেন, কারা কিনছিলেন সেটা কিন্তু এখানে জানা যাচ্ছিল না। ভোটার্স ইন ইন্ডিয়া হ্যাভ নো idea who has been funding political party and the amount given. In all leading democracy, transparency is the basis of campaign funding. The court has restored that transparency. তো এখানে জানা যাচ্ছিল না কে সেই বন্ড কিনছে এবং কতটা অ্যামাউন্ট দিয়ে কিনছে, ট্রান্সপারেন্সি ছিল না একেবারেই, সেটা কোর্ট থেকে রিস্টোর করা হলো। ফান্ডিং লিমিট রিমুভড। There are other legal issue. The first is the limit of funding by a corporate house or organization. Again, the what over this amount is limited to prevent undue influence on the government. তো এখানে কিন্তু লিমিট ছিল না এবং সারা বিশ্বে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে এই অ্যামাউন্টটা কিন্তু লিমিটেড। কারণ কি, যদি অতিরিক্ত অ্যামাউন্ট কোনো কর্পোরেট সংস্থা দেয় তাহলে সরকারের উপর কিন্তু সে প্রভাব বিস্তার করবে বা বিভিন্ন সুযোগ সুবিধা সে কিন্তু চাইবে। উই হ্যাড সাচ আ প্রভিশন ইন ইন্ডিয়া বিফোর ইলেকটোরাল বন্ড ওয়ার ইন্ট্রোডিউসড। এরকমই ধরনের আমাদের প্রভিশনসগুলো ছিল ইলেকটোরাল বন্ড আসার আগে। দ্য জাজমেন্ট সে দ্য চিফ রিজন ফর কর্পোরেট ফান্ডিং অফ পলিটিক্যাল পার্টিস টু ইনফ্লুয়েন্স দ্য পলিটিক্যাল প্রসেস উইচ মে ইন টার্ন ইমপ্রুভ দ্য কোম্পানিজ বিজনেস পারফরমেন্স। তো কোম্পানি যাতে আরও ভালো হয় সেজন্য সরকারকে তুষ্ট রাখার জন্য তারা অতিরিক্ত পরিমাণ সেখানে ফান্ড দিচ্ছিল, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা নিয়ে বিরোধীরা বহুবার সরব হয়েছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইলেকটোরাল বন্ড অলসো রিমুভ দ্য আর্লিয়ার লিমিট হাউ মাচ অফ ইটস প্রফিট কোম্পানি কুড ডান টু পলিটিক্যাল পার্টি। তো এখানে লিমিটটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। দ্য স্কিম ইভেন অ্যালাউড লস মেকিং কোম্পানি টু মেক ডোনেশন। তো এই সমস্ত কোম্পানিরও তারা ডোনেশন দিতে পারে, এটা অ্যালাউ করে দিচ্ছে লস মেকিং কোম্পানি যারা রয়েছে। দিস কুড হ্যাভ ওপেন দ্য ডোর ফর সেল কোম্পানি টু বি ফর্মড উইথ দ্য পারপাস অফ চ্যানেলিং ফান্ড টু পলিটিক্যাল পার্টি। তো কিছু অর্থ চ্যানেল করার জন্য পলিটিক্যাল পার্টিতে দেওয়ার জন্য এরকম ধরনের কোম্পানি খোলা হতে পারে। The Election Commission of India has said this open up the possibility of cell companies being set up for sole purpose of making donation to political. This too has been reversed by the court. এটাকেও কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। Democracy went through a phase of crony capitalism where big money funded political party. In return, law, politics, scheme and incentive were made for the benefit of the donor. তো সরকারের প্রতি এতটাই ইনফ্লুয়েন্স তারা প্রভাব বিস্তার করে যে তাদের জন্যই আইনগুলো তৈরি হতে থাকে, তাদের জন্য পলিসি তৈরি হতে থাকে, তাদের সুবিধার্থে সে সমস্ত পলিসিগুলো হতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ইন আ লিমিটেড ওয়ে। দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট প্রিভেন্ট দিস ফ্রম হ্যাপেনিং ইন ইন্ডিয়া। তো এটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে এটাকে বন্ধ করেছে। দেয়ার ওয়াজ অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য ফাইন্যান্স বিল অ্যামেন্ড করা হয়েছে। In any country, the central bank alone has the authority to issue currency such as notes and bonds. তো বন্ড এবং নোটগুলো ইস্যু করার অধিকার কার রয়েছে? সেন্ট্রাল ব্যাংকের রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। সেকশন 31 অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের, আরবিআই অ্যাক্টের সেকশন 31 কি বলছে? অনলি
the RBI or the central government authorized by RBI Act shall draw, accept, make or issue any bill or exchange or promissory note for payment of money to the bearer of the note of bond. তো শুধুমাত্র আরবিআই এর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা আছে যে কোনো বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করা, প্রমিসারি নোট ইস্যু করা, অর্থের যে পেমেন্ট সেটা নোট বা বন্ডের ভিত্তিতে, অর্থাৎ নোট ছাপানো এবং বন্ড এই দুটোরই অধিকার কার থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আরবিআই এর। The government amended the Bill Act using a Finance Act and allowed under a new clause 31 clause 3 the central government to authorize any scheduled bank to issue electoral bond. This amendment to the Finance Act too has been struck down. The most important একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে আরবিআই অ্যাক্ট এর সেকশন 31 যে বিষয়টা ছিল পূর্বতন বিষয় এবং ইলেকটোরাল বন্ড আসার সময়কার বিষয়। ইলেকটোরাল বন্ড যখন আসে তখন এই নতুন করে একটা ক্লজ যোগ করা হয় সেখানে যে আদার্স কোনো ব্যাংকে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করলে বন্ড ইস্যু করার ক্ষমতা দিতে পারে, যেটা দেওয়া হয়েছিল এসবিআইকে ইস্যু করার জন্য। তো এই যে নতুন প্রভিশন যেটা অ্যাড করা হয়েছিল সেকশন 31 ক্লজ 3-তে, সেটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে অ্যাট প্রেজেন্ট। A well thought out plan. We needed to pursue for a minute to understand a few issues. The amendment of the RBI Act was passed in a finance bill as it does not have to be passed by the Rajya Sabha. তো এই যে আরবিআই অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল সেটাকে ফাইন্যান্স বিল হিসেবে, আমরা জানি মানি বিল ফাইন্যান্সিয়াল বিলেরই একটা পার্ট, তো সেইভাবে এটাকে পেশ করা হয়েছিল যাতে করে রাজ্যসভায়, আমরা জানি মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভাতে পাশ হওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র লোকসভাতে পাশ হলেই চলে। তো সেই কারণে এটাকে ফাইন্যান্স বিল হিসেবে বা মানি বিল হিসেবে উপস্থাপিত করে পাশ করানো হয়েছিল। At the time of the introduction of the election bond scheme, the ruling party did not have a majority in the Rajya Sabha and wanted to avoid a vote in our house. তো স্পষ্টতই সেই সময় ওই সরকারের রাজ্যসভাতে মেজরিটি ছিল না, বিল পাস হতো না, সেই কারণে তারা এটা মানি বিল হিসেবে উপস্থাপন করে রাজ্যসভার যে ভ্যালু সেটাকে কিন্তু খর্ব করা হয়েছিল। বাট ক্যান এনি ইস্যু বাই বি ইন্টারেস্টেড ইন্টু এ ফাইন্যান্স বিল? ইলেকটোরাল বন্ড হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য প্রভিশন ফর এ ফাইন্যান্স বিল। তো এটাকে ফাইন্যান্স বিল হিসেবে উপস্থাপন করাটা যুক্তিযোগ্য ছিল? সেটাও ছিল না। এগেন a number of law were amended to the introduced electoral bonds such as the RBI Act 1934, the Representative of People Act RPA 1951 and the Income Tax Act 1961 and the Company Act 2020. তো এতগুলো আইনকে পাল্টে নতুন করে অ্যামেন্ডমেন্ট করে তারপরে ইলেকটোরাল বন্ডটাকে আনা হয়েছিল। It was in response to a Central Information Commission ruling that political party have to be completely transparent about their funding. The electoral bond were introduced to bypass the CIC ruling. তো সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের যে নিয়ম নীতি সম্পূর্ণভাবে পলিটিক্যাল ফান্ডিংটা ট্রান্সপারেন্ট থাকবে, তো এই সমস্ত রুলগুলো, এই সমস্ত আইনগুলো পাশ করানো হয়েছিল যাতে করে এটাকে বাইপাস করে দেওয়া যায়, এই নিয়মটাকে এড়িয়ে যাওয়া যায়। বাট হোয়াই আর পলিটিক্যাল পার্টি অ্যাফ্রেড অফ ট্রান্সপারেন্সি? কেন ট্রান্সপারেন্সিকে ভয় পায় কেন? দ্য লিগাল সিস্টেম রিমেন ওপেক টু দ্য সো কল্ড অর্ডিনারি সিটিজেন অ্যান্ড ভোটার। When four laws are amended to introduce a scheme that strike at the root of democracy, namely transparency, layer of obfuscation and drown over the scheme so that the citizen give up trying to understand it. তো ডেমোক্রেসির যে রুট সেটাকে কিন্তু এখানে একেবারেই উপড়ে ফেলা হয়েছিল বলা যায় এই ধরনের আইনগুলো পাশ করে, বা ট্রান্সপারেন্সিটাকে বন্ধ করার জন্য, এই সমস্ত বিষয়গুলো করার জন্য। This also raises fundamental issue in a democracy. Any government with a majority can pass any bill which become law. There is no concept of an independent vote in India, and ruling party member have to vote in favor of the government, unlike in the United States. This means that a few people at the top of a ruling party can get almost any law they want passed. This is the case of electoral bond. Process by public consultation and discussion in parliament were not allowed. তো এখানে সেই ভয়ঙ্কর পরিস্থিতিটার কথা বলা হচ্ছে যে কীভাবে ডেমোক্রেসির ক্ষেত্রে আমাদের মেজরিটি থাকলেই কিন্তু যে কোনো আইন পরিবর্তন করে যে কোনো বিল পাশ করিয়ে নেওয়া যায়। তো এটা একটা এক্সাম্পল, এতগুলো আইনকে পরিবর্তন করি এবং এটাকে
রাজ্যসভাতে পেশ মানে রাজ্যসভার কোনো গুরুত্ব না রেখে বাইপাস করিয়ে দিয়ে ফাইন্যান্সিয়াল বিল হিসেবে, মানি বিল হিসেবে এটাকে উপস্থাপন করিয়ে, তো মেজরিটি হলেই এরকম ধরনের বিষয় কিন্তু হতে পারে বা হয়ে থাকে, সেটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি এই এক্সাম্পলটা, মেজরিটি কি করতে পারে। The essence of the judgment. The Supreme Court judgment can be summarized as follows. The electoral bonds scheme has been struck down. All amendment, the RPA Act, the Finance Act 2017 and the Company Act 2013, violated of Article 19 and 14 of the Constitution. Article 19 refers to the right to information. Article 14, right to equality, where arbitration of law is not permissible. This article is part of the fundamental right in the Indian Constitution that cannot be violated. তো এই আর্টিকেল 19 ট্রান্সপারেন্সি, রাইট টু ইনফরমেশন, আমি আগের দিন আলোচনা করেছি আমরা এই বিষয়টা নিয়ে, এটাকেও বাইপাস করে দেওয়া হয়েছিল, রাইট টু ইনফরমেশন ভায়োলেট হয়েছিল এর মাধ্যমে। তো এটাকে ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবে ভায়োলেট করা সম্ভব নয়, যায় না। যাই হোক, this article are part of the fundamental rights in the Constitution cannot be violated. The Supreme Court has declared the State Bank of India the sole bank receiving funds or exchange of electoral bond to stop issuing them. বন্ধ করতে বলা হয়েছে। This SBI has to submit the full detail of the all electoral bond that have been issued so far. The Election Commission of India by March 6, 2024. Then the Election Commission of India has to publish the information on our website within 2 weeks. 2 সপ্তাহের মধ্যে এটা তাদেরকে পাবলিশ করতে হবে। মার্চ 6, 2024 মধ্যে ইলেকশন কমিশনকে সেই তথ্যটা দিতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আগে আমরা আলোচনা করেছি এই বিষয়টাতে। এখানে অনেক কিছু বিষয় উঠে এসেছে এবং এই যে আমাদের ইকোনমির সাথে রিলেটেড বিষয়গুলো এখানে ভালো করে হাইলাইটেড রয়েছে, অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারলাম। তো এরপর আমরা চলে যাব, এখানে রয়েছে ইডি প্রোভ ফাইন্ড নো ফেমা ভায়োলেশন ইন পেটিএম কেস। তো ইডি তদন্ত করছিল, সোর্সেসে নো শিডিউল অফেন্স আন্ডার Prevention of Money Laundering Act were made out in the case of PPPL, and a money laundering investigation cannot be done. The agency examined over 5 lakh wallet or account. The Information Directorate has not found any violence under the Foreign Exchange Management Act during the inquiry of Paytm Payment Bank Limited (PPPL), Paytm Payment Bank Limited (PPPL) transaction. The Reserve Bank of India has the authority to take action against certain other instances of alleged non-compliance according to the source to the matter. তো এখানে বলছে বিষয়টা আমরা জানি, পেটিএম ইস্যুটা নিয়ে দীর্ঘদিন চলছিল যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটাকে বন্ধ করে দেওয়া হবে, ফেব্রুয়ারি 29-এর মধ্যে সময় দেওয়া হয়েছে। তো ইডির তদন্তে সেখানে দেখা যাচ্ছে যে ফেমা অ্যাক্টের কোনো ভায়োলেশন তারা করেনি এবং সেখানে প্রচুর যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে তারা ভেরিফাই করে তারা এটা সিদ্ধান্তে এসেছে। অডিট রিপোর্ট, দ্য অ্যাকশন ওয়াজ টেকেন অন দ্য বেসিস অফ দ্য কম্প্রিহেন্সিভ সিস্টেম অডিট রিপোর্ট and a subsequent complaint violation report in the external auditor. A report disclosing persistent non-compliance and continued material supervision concerning the bank, warranting further supremacy action. The ED was also asked to scrutinize the financial transaction under the scanner. The agency investigate suspended violation or offences under the FEMA and the Prevention of Money Laundering Act. তো এই দুটো অ্যাক্টের আন্ডারে তারা সার্চ করেছে, কিন্তু এখানে কোনো রকম বিষয় তারা খুঁজে পায়নি, কোনো রকম এর সাথে ভায়োলেশন তারা খুঁজে পায়নি। তো এই বিষয়টা নিয়ে আমরা আবারও বাংলা নিউজে দেখে নেব। তো আমরা এগুলো একটু এরপরে আমরা বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আরও সময় দেওয়া হয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, 15 দিন সেটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সময়ের মধ্যে নিজেদের অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে সরিয়ে নেওয়ার কাজ যাতে সাধারণ গ্রাহক করতে পারে তার জন্য কিন্তু এটা তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিষেবা বন্ধের কাজ সারাতে শুরু করে দিয়েছে তারা। রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল ফেব্রুয়ারি পরে পিপিপিএল নতুন আমানত জমা নিতে পারবে না, অতিরিক্ত টাকা জমা করতে পারবে না পুরনো অ্যাকাউন্টে, ইত্যাদি ইত্যাদি। এই সময় এইগুলো করতে হবে। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ। এখানে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, নীরবে নিষ্ক্রিয় আধার, কাঠগড়ায় ধোঁয়াশা। তো প্রসেনকৃতের খবর, রাজ্যের যে অজ্ঞাত এই ঘটনাটা যে বিভিন্ন আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে হঠাৎ করে। তো সেখানে কি বলা হচ্ছে, আধার আইনে 28 নম্বর ধারা অনুসারে যদি কোনো বিদেশি ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয় বা ভারতে তার প্রবেশ অথবা বসবাসের শর্ত পূরণ না করা হয় তাহলে তার আধার নিষ্ক্রিয় হতে পারে।
বিদেশি ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয় বা এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট মহলের একাংশে মতে এক্ষেত্রে বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করার প্রতিক্রিয়া আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশপ্রাপ্তদের বিদেশি হিসেবে হয়তো ধরা হয়েছিল, যাদের এদেশে বসবাসের সেই শর্ত পূরণ করা নিয়ে প্রশ্ন উঠেছিল। তো এক্ষেত্রে যারা বিদেশিরা ছিল এখানে বসবাস করার জন্য তারা এসেছিল এবং আধার তাদের করেছিল, সেই ক্ষেত্রে তাদের আধার বাতিলের এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আবার কেউ ভারতীয় নাগরিকত্বের ভুয়ো পরিচয়পত্র দাখিল করেছিল কিনা তাও খতিয়ে দেখা হয়ে থাকতে পারে। তো এই সমস্ত হতে পারে বলে ঘোষণা করা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে আধার অনেকের নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা এখানে কিছু সম্ভাব্য কারণ দেওয়া রয়েছে। তো এটা কিন্তু এখনও স্পষ্ট নয়, এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও নিউজ দেখতে পাবো। গুরুত্বপূর্ণ, ত্রুটিপূর্ণ গণতন্ত্র সূচকে উন্নতি ভারতের। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেমোক্রেসি নিয়ে কথা হচ্ছিল, ডেমোক্রেসি ট্রান্সপারেন্সি নিয়ে কথা হচ্ছিল। তো এখানে ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতে গত বছর বিশ্বে জুড়ে গণতন্ত্র সূচকের পতন হয়েছে, জানাচ্ছে একটা ব্রিটিশ সংস্থা লন্ডনের ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কোন সংস্থা কী ধরনের রিপোর্ট পাবলিশ করে, বিগত বছরে প্রশ্ন এসেছে, এগুলো থেকে সরাসরি প্রশ্ন হয়ে থাকে। র্যাঙ্কটা থেকে তো হয়েই থাকে, কোন সংস্থা সেটা প্রকাশ করে সেখান থেকে প্রশ্ন হতে পারে। তো ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, EIU, এরা রিপোর্ট পেশ করেছে 165টা স্বাধীন রাষ্ট্র এবং 2টি অঞ্চলের তালিকা সেখানে প্রকাশ করা হয়েছে। তালিকাতে কি দেখা যাচ্ছে, নরওয়ে সবার উপর রয়েছে, নিউজিল্যান্ড, তারপরে আইসল্যান্ড রয়েছে, একদম নিচে রয়েছে উত্তর কোরিয়া, মায়ানমার এবং আফগানিস্তান। গণতন্ত্র সূচকে ভারতের কিছুটা অগ্রগতি হলেও পাকিস্তান বেশ অনেকটা পিছিয়ে পড়েছে। বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা, এরকম হায়ারার্কি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। ভারতকে রাখা হয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে, অর্থাৎ এখানে পূর্ণ গণতন্ত্র নেই এই সংস্থা অনুযায়ী। রিপোর্টে বলা হয়েছে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনার জন্য ভারতের গণতন্ত্র সূচকের উন্নতি হয়েছে। অর্থনৈতিক বিকাশের সম্ভাবনার জন্য ভারতে প্রাপ্ত নম্বর 7.18, তালিকায় স্থান হচ্ছে 41। গণতন্ত্র সূচকে ভারতের স্থান হচ্ছে 41। সরাসরি এখান থেকে প্রশ্ন হতে পারে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা রাষ্ট্র চীনের অর্থনৈতিক বিকাশের কথা রিপোর্ট উল্লেখ না করা হলেও গণতন্ত্র সূচকের তালিকায় তারা অনেকটাই নিচের দিকে। প্রাপ্ত নম্বর হচ্ছে 2.12, তালিকায় স্থান 148। চীন, আমরা জানি চীনে কিন্তু গণতন্ত্র সেই অর্থে নেই, সাধারণ মানুষ এখানে সেই স্বাধীনতা তারা কিন্তু পান না। এশিয়ার দেশগুলোর মধ্যে 2023 গণতান্ত্রিক কাঠামো সব থেকে অবনতি হয়েছে পাকিস্তানে, বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রাশিয়া, বাংলাদেশের কথা। এই দুটি দেশের নির্বাচন হয়েও ক্ষমতায় কোনো হাতবদল হচ্ছে না, যা গণতন্ত্রের পক্ষে আদৌ শুভ নয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2022 থেকে 23 বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পেলেও গণতন্ত্র সূচকের গড় পতন হয়েছে। 2022 গড় ছিল 5.29, 2023 দেখা যাচ্ছে 5.23। পশ্চিমী বিরোধ ছাড়া গোটা বিশ্বেই গণতন্ত্র সূচকের কিন্তু পতন হয়েছে বলে এই রিপোর্টে দাবি করা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্র নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন এডিটোরিয়াল লেটার রিপোর্ট যখন লিখতে দেওয়া হবে তখন এই সমস্ত তথ্য এবং এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু আমরা বলতে পারি। এরপর আমরা এখানে একটা ইকোনমি ওপর নিউজ দেখব। গোল্ডম্যান স্যাক্স সমীক্ষা রিপোর্ট, চলতি দশকের বাকি বছরগুলিতে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির হার 6% বেশি থাকবে, যার ফলে চীনের বদলে বহু বিনিয়োগ দক্ষিণ এশিয়ার এই দেশে আসবে বলে জানিয়েছে ভারতে উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্ত। তো এটা একটা গুরুত্বপূর্ণ সমীক্ষা, যেখানে বলা হচ্ছে ভারতের জিডিপি গ্রোথ রেট থাকবে 6%-এর বেশি, যে কারণে চীনের থেকে ভারতে বিনিয়োগকারীরা বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলছেন, দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতি বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখলে দেখা যাবে 6.5% হারে সেটা গ্রোথ হবে বা তার কিছু বেশি হবে। আগামী অর্থবর্ষে সেটা 7%, রিজার্ভ ব্যাঙ্ক যেটা বলেছে 7%, তার থেকে কিছুটা কম হলেও সেটা অ্যাটলিস্ট 6.3% থাকবে বলে তারা দাবি করছেন। স্বল্পবয়সী নাগরিকের প্রাচুর্য, শক্তিশালী সরকারের হাত ধরে বিভিন্ন খাতে সড়ক খরচ এবং ঘরোয়া চাহিদা বৃদ্ধি আগামী দিনে বিনিয়োগকারীদের পছন্দ গন্তব্যে পরিণত হবে ভারতকে। স্বল্পবয়সী নাগরিকদের প্রাচুর্য অর্থাৎ এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ 18 থেকে 65 বছর বয়সী যারা উপার্জনকারী সক্ষম ব্যক্তি তাদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। তো এখানে সেই বিষয়টাই বলা হচ্ছে যে সেটা কিন্তু ভারতের সব থেকে বেশি, চীনের থেকেও বেশি, কারণ চীনে এক সন্তান নীতির কারণে আমরা জানি বিগত 2 বছর ধরে চীনে কিন্তু জনসংখ্যার ঘাটতি দেখা গেছে, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সমস্ত কারণে ভারতে গ্রোথ রেটটা হাই থাকবে এবং বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে।
তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।